সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমি গত ক্লাসে তোমাদের সরলরেখা 3.7 বেসিক দুটো ক্লাস নিয়েছি। এখনও আমি তোমাদেরকে বেসিকের উপর আমাদের শেষ ক্লাস আর একটা নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সকলেই তা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদেরকে আগেই বলেছি, এই অধ্যায়টা, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য একটু কঠিন হবে এবং অনেকে এটাকে এড়িয়ে চলার চেষ্টা করে। আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা সহজ করার জন্য আমি তোমাদেরকে নানাভাবে চেষ্টা করছি। দেখো এখানে বলা হচ্ছে নির্দিষ্ট সরলরেখার একই অথবা বিপরীত পাশে বিন্দুর অবস্থা। এই বিষয়টা সম্পর্কে আমাদের আসলে ধারণাটা কি, আমি জাস্ট এখানে ধারণা দেবো, আলোচনা করবো, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নেবা। এখানে বিস্তারিত কিছু বলা যাবে না। দেখো, আমি যদি এইরকম একটা রেখা টানি, ঠিক আছে, আমি ধরলাম এটা এবি রেখা, ঠিক আছে, এটা এবি রেখা। তাহলে এবি রেখার একটা সমীকরণ আমি এখানে দাঁড় করাই। দেখো, মনে করি এটা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমার এবি রেখা, আমার এইখানে যদি একটা পি বিন্দু হয়, আবার এখানেও যদি আমার একটা কিউ বিন্দু দেই, ঠিক আছে, তাহলে এই দুই বিন্দু যদি আমি এখানে যোগ করি, তাহলে মনে করি সে এখানে আর বিন্দুতে সেট করলো। এখন আমরা হিসাব করি এখানে যে পি বিন্দুর স্থানাঙ্ক মনে করি x1 y1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2 আমরা ধরে নিলাম। তাহলে পি এবং কিউ এই দুটো বিন্দু আমি এইখানে লিখলাম এবং সেই দুটো সরলরেখা বর্ধিত, এই পি কিউ সরলরেখাটাকে যদি আমরা এখানে বর্ধিত করি, তাহলে সেটা এবি রেখার সাথে কি করলো, আমাদের এখানে আর বিন্দুতে সেট করলো, ঠিক আছে। তাহলে আর বিন্দুতে সেট করলো, যদি আর বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, ঠিক আছে, যেটা এবি রেখার উপর একটা সাধারণ বিন্দু। যদি এইরকম হয়, তাহলে এখন কি করা যেতে পারে? দেখো, আমরা এখানে পিকিউ রেখার ক্ষেত্রে যদি আমরা দেখি যে আর বিন্দুটা পিকিউ রেখাকে বহিস্থভাবে বহির্বিভক্ত করছে, বহিস্থভাবে বিভক্ত করেছে। তা বহিস্থভাবে যদি বিভক্ত করে থাকে, তাহলে আমরা এখানে এইরকম একটা বিষয় এখানে অবতারণা করতে পারি যে তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে এক্স ওয়াই আমরা এইভাবে প্রকাশ করতে পারি, আমরা এইভাবে দেখাতে পারি। সেটা হলো কত, যে কে এক্স টু, ঠিক আছে, প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান অনুপাতের ক্ষেত্রে। তারপর আমরা দেখতে পারি যে কে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান, ঠিক আছে, অনুপাতের দৃষ্টিতে আমরা এরকম আর বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে দেখতে পারবো। এখন যেহেতু আমরা আর বিন্দুটা আমার এই রেখার উপর অবস্থিত, এবি রেখার উপর অবস্থিত, যেহেতু আর বিন্দু এবি রেখার উপর অবস্থিত, সুতরাং এই বিন্দু দ্বারা এই রেখাটা স্যাটিসফাইড হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখি, তাহলে এ ইন্টু কে এক্স টু প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান প্লাস বি কে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0। আমরা এই সমীকরণ এইটাকে আমরা নানাভাবে ক্যালকুলেশন করে, ঠিক আছে, এইটাকে আমরা বিভিন্ন পর্যায়ে ক্যালকুলেশন করে আমরা কে এরকম একটা মান আমরা বের করতে পারবো। সেটা হলো আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, তারপরে থাকবে হলো আমার এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি। আমাদের এইরকম একটা কের ভ্যালু থাকবে, ঠিক আছে, এইরকম একটি কের ভ্যালু থাকবে। এইখান থেকে এটা ক্যালকুলেশন করে এসে আমরা এইখানে একটা ক্যালকুলেশন করে এইরকম রাশিটা পাবো। তো এখন এখানে আমাদের যে বিষয়টা, সেটা হলো বলছিল যে পি বিন্দু এবং কিউ বিন্দু যদি এমএন রেখা এবি রেখা, পি বিন্দু এবং কিউ বিন্দু যদি এবি রেখার বিপরীত পাশে হতো, মানে এই পাশে পি এই পাশে কিউ হতো, ঠিক আছে,
বিপরীত পাশে অবস্থিত হতো, তবে আর বিন্দুটা কি হতো, আমার পিকিউ রেখার অন্তবিন্দু হতো। পিকিউ রেখার অন্তবিন্দু হতো, এটা আমরা পরিষ্কার করছি। আর এখানে পিকিউ রেখা আর বিন্দু তার বহিস্থ বিন্দু। ঠিক আছে, তাহলে যে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, যে খেয়াল করো, যে আমরা এখানে বলতেছি যে একটু একটু তোমাদের দেখাই, যে পিকিউ, হ্যাঁ, পিকিউ যদি এবি এর বিপরীত পাশে অবস্থিত হয়, হ্যাঁ, তবে আর পিকিউ এর অন্তবিন্দু। এটা তোমরা বুঝতে পারছো। সুতরাং k:1 অনুপাত কি হবে, এটা এই অনুপাতটা ধনাত্মক হবে, ধনাত্মক হবে। ঠিক আছে, আর যদি একই পাশে হয় তাহলে ঋণাত্মক হবে। এই যে দেখো এখানে ঋণাত্মক হচ্ছে। আর আবার পিকিউ এবি এর একই পার্শ্বে অবস্থিত হয় হলে k:1 অনুপাত ঋণাত্মক হয়, ঋণাত্মক হবে। তাহলে আমরা এখান থেকে একটা পরিষ্কার ধারণা এখান থেকে পেলাম কের মান। এখানে কি ছিল আমাদের, যে দুটো একই পাশে হওয়ার কারণে কের মান ঋণাত্মক আছে, সুতরাং অনুপাতটা ঋণাত্মক হবে। আমরা এই বিষয়টুকু এখানে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এই বিষয়টুকু এখানে মনে রাখার চেষ্টা করতে হবে, আর কিছু না। এইটুকু ধরে রাখতে পারলেই এনাফ। এরপরে আমরা দেখব যে কি ধনাত্মক ও ঋণাত্মক পাশ, ধনাত্মক ও ঋণাত্মক পাশ। তাহলে এখন দেখো আমরা এখানে যে সরলরেখা দেখলাম, যে এবি সরলরেখা, হ্যাঁ, কোনো পার্শ্বের যে কোনো বিন্দু যদি আমার x1 y1 এর জন্য যদি আমার কি হয়, আমার ax প্লাস by প্লাস c সর্বদা ধনাত্মক হয়, তবে ওই পার্শ্বটি সর্বদা ধনাত্মক পার্শ্ব বলা হবে। আর যদি ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক হতে হবে। তাহলে সেটুকু স্বল্প সামান্য একটু আলোচনা দিয়ে দিই তোমাদের। দেখো এখানে আসলে বলতে চাওয়া হচ্ছে যে আমাদের ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই একটা সরল রেখা আছে। ঠিক আছে, যে কোনো বিন্দু, হ্যাঁ, যে কোনো বিন্দু x1 y1, ঠিক আছে, এর জন্য যদি ax1 প্লাস by1 প্লাস c, ঠিক আছে, এই রাশিটা যদি গ্রেটার দেন 0 হয়, তবে আমরা কি বলবো, ওই বিন্দু পার্শ্বটি কি হবে, সরল রেখার ধনাত্মক পাত। হ্যাঁ, সরল রেখার আমরা কি বলবো, ধনাত্মক পাত বলবো। সরল রেখার ধনাত্মক পাত, সরল রেখার ধনাত্মক পার্শ্ব বলবো। ঠিক আছে, পার্শ্ব, ঠিক আছে, এবং তার বিপরীত পার্শ্বটিকে ঋণাত্মক পার্শ্ব বলবো। ঠিক আছে, ঋণাত্মক পার্শ্ব
বলা হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা বেসিক ধারণা। এটাও তোমাদের একটা বিন্দু, একটা সরলরেখার ধনাত্মক পাশ না ঋণাত্মক পাশ, সেটা আমরা বুঝবো। যদিও সমস্ত সরলরেখা আমাদের মূল বিন্দু এক্সের সাপেক্ষে এখানে বিবেচ্য আছে। এরপরে আমরা আরেকটা বিষয় এখানে দেখি, সেটা হলো কিন্তু মূলবিন্দুর অবস্থান। মূলবিন্দুর অবস্থানটা সম্পর্কে কি বলা হবে? তাহলে আমি এখানে একটু লিখি, মূলবিন্দুর অবস্থান। মূলবিন্দুর অবস্থান, এই বিষয়টা কেমন হয় একটু আমরা দেখার চেষ্টা করি। যে এখানে বলা হচ্ছে, দেখো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখা। ঠিক আছে, এই সমীকরণে c গ্রেটার দেন 0 আমরা দেখতে পাচ্ছি, c ধনাত্মক। ঠিক আছে, c ধনাত্মক। তবে c যদি ধনাত্মক হয়, ঠিক আছে, এত হয়, ঠিক আছে, এই সরলরেখা c ধনাত্মক হয়, তবে আমরা কি বলবো, যে মূল বিন্দু, তবে মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু কি হবে, সরলরেখার ধনাত্মক পাশে হবে। বিন্দু সরলরেখার ধনাত্মক পার্শ্ব এবং সি লেস দেন 0 ঋণাত্মক হয়, তবে মূলবিন্দু রেখাটি ঋণাত্মক পাশে হবে। তবে 0 0 বিন্দু বা মূলবিন্দু সরল রেখার ঋণাত্মক পার্শ্বে অবস্থিত হবে। এই হলো, আমরা এখান থেকে এগুলো বুঝবো, আমরা এইভাবে এগুলোকে বুঝবো। এখন আমরা আরেকটা বিষয় একটু দেখি। ঠিক আছে, আরেকটা বিষয়ের ভিতর হচ্ছে কি, যে দেখো যে এখানে মূল বিন্দু ও অন্য যে কোনো বিন্দুর অবস্থান এইটা সম্পর্কে আমরা একটা ধারণা নেই। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা একটা ধারণা নেই। দেখো, যদি এখানে একটু দেখো, আমি এখানে বলতেছি, যদি ax1 প্লাস by1 প্লাস আমাদের c, এই সম্পর্কটা, এই রাশিটা, এবং এখানে বলতে পারো c, হ্যাঁ, c যদি আমার এখানে এইরকম কোনো সম্পর্ক, একাধিক সরলরেখা c একই চিহ্ন বিশিষ্ট হয়, হ্যাঁ, এবং c যদি ধ্রুব একই চিহ্ন বিশিষ্ট হয়, তবে 0 0 এবং x1 y1, ঠিক আছে, এখানে সরলরেখা কিন্তু আমি এখানে আগেই কিন্তু আমাদের এই আলোচনাটা পূর্বের থেকে যে সরলরেখা ছিল, যে চিত্র সহ, তার সাপেক্ষেই কিন্তু এই আলোচনা। সেখানে ছিল ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। সেই সমীকরণের ভিতরে x1 y1 বিন্দুটা ব্যবহার, সেই x1 y1 বিন্দুর ক্ষেত্রে বলা হচ্ছে আর কি, যে তাহলে এই মূল বিন্দু এবং x1 y1 এই বিন্দু একই পাশে অবস্থিত হবে, একই পাশে অবস্থিত হবে। ঠিক আছে, ভিন্নতা হলে ওই একই কথা বিপরীত, অন্যথায় ভিন্ন, এই তো, অন্যথায় ভিন্ন হবে। তাহলে আমরা এটা বুঝলাম এখানে। ঠিক আছে, এখন আমরা
দেখো তাহলে আমরা কি দেখলাম এখান থেকে, যে আমরা দেখলাম যেরকম মনে করো আমাদের এরকম একটা রেখা টানলাম, অ্যাক্সিস টানলাম, দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য 0 0। তা আমাদের এখানে একটা জিনিস আমরা এখানে আরেকটা দেখলাম কি, এখানে দেখো যে আমাদের যে কোনো একটা সরল রেখা আছে, মনে করি এবি এখানে দেওয়া হয়েছে, এখানে একটা পি বিন্দু আছে, হ্যাঁ, তাহলে এইখানে একটা যদি কিউ বিন্দু থাকে, এই দুটো যোগ করলে আমার এখানে আসবে আর বিন্দু। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কত, হ্যাঁ, k:1 কত হবে, হ্যাঁ, ঋণাত্মক হবে, ঠিক আছে। আর যদি আমার বিপরীত হয় তাহলে এটা হলো নেগেটিভ হবে, কের রেশিওটা আমার কি হবে, ঋণাত্মক হবে বলা হচ্ছে। আর অন্যথায় যদি বিপরীত পাশে হয়, এই পাশে কিউটা যদি আমার এই পাশে হতো তখন এটা ধনাত্মক আসতো, ঠিক আছে। আমরা এখান থেকে আলোচনায় বুঝলাম আমরা এখান থেকে। তারপরে বলছে একটা রেখার একটা সংখ্যায় একটা পয়েন্ট, একটা বিন্দু, একটা রেখার যে পাশে বসলে যদি দেখা যাচ্ছে কি যে এই রেখায় বসার পরে যদি আমার এখানে এই বিন্দুটা যদি আমরা এই রেখায় বসাই, তাহলে যদি সেটা ধনাত্মক ভ্যালু হয়, হ্যাঁ, রেখার বাম পাশে বসাইলে যদি ধনাত্মক ভ্যালু পাওয়া যায় তাহলে সেটা বলতে হবে ধনাত্মক পাশে আছে। আর যদি আমার এটা ঋণাত্মক পাওয়া যায় তাহলে বলতে হবে ঋণাত্মক পার্শ্ব আছে। এটা আমরা বুঝবো আর কি। তাহলে একটা সরল রেখা, একটা সরল রেখা, একটা সরল রেখা, মনে করে এরকম একটা সরল রেখা আছে, এদিকে আরো সরল রেখা আছে, নানান রকম সরল রেখা থাকতে পারে। তার আমার এখান থেকে বলবো কি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, ঠিক আছে। কোনো একটা বিন্দু এখানে ব্যবহার করার পরে, আর এখানে যদি দেখা যাচ্ছে কি আমাদের সি এটা পজিটিভ, ঠিক আছে, সি পজিটিভ, ঠিক আছে। সরল রেখার যদি আমাদের সি পজিটিভ হয় তবে মূলবিন্দু সরলরেখা, তবে মূলবিন্দু সরলরেখার ধনাত্মক পাশে আছে, ঠিক আছে। মূলবিন্দু সরলরেখার ধনাত্মক পাশে আছে এটা বুঝতে হবে, মূলবিন্দু সরলরেখার ধনাত্মক পাশে আছে এটা বুঝতে হবে। এরপরে বলতেছে যদি ঋণাত্মক হয় তাহলে সেটা বলতে হবে মূলবিন্দু ওই সরলরেখার ঋণাত্মক পাশে আছে। তাহলে ধনাত্মক, এই পাশে মূলবিন্দু, তাহলে এই পাশে সি, এটা হলে এখানে হবে গ্রেটার দেন, আর এই পাশে আসলে করে হবে কত, সি লেস দেন হবে। এটা আমরা এখান থেকে বুঝলাম। তারপরে দেখো মূলবিন্দু এবং অপর যে কোনো বিন্দুর অবস্থানের কথা বলা হয়েছে, মূলবিন্দু এবং অপর সরলরেখা। তাহলে মনে করো যে এই হলো মূলবিন্দু আর এই একটা সরল রেখা আছে, ঠিক আছে। তাহলে সরল রেখার উপর আমাদের যে কোনো একটা বিন্দু যদি আমার x1 y1 হয়, ঠিক আছে, x1 y1 আমরা ব্যবহার করি, তাহলে আমরা এখানে দেখব কি যে যে এরকম সরলরেখার বাম পার্শ্ব ওই বিন্দুটা বসাইলে যে রাশি হবে এবং সি দুটো যদি একই ধনাত্মক একই চিহ্ন বিশিষ্ট হয়, তখন বলছে কি মূলবিন্দু এবং ওই বিন্দুটি আমাদের কি আছে, একই পাশে অবস্থান করবে। আর যদি ঋণাত্মক হয় তাহলে ওটা বিপরীত পাশে অবস্থান করবে। তাহলে আমরা এখান থেকে এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করলাম। নির্দিষ্ট সরলরেখা একই বা বিপরীত পাশে বিন্দুর অবস্থান সেই সম্পর্কে আমাদের একটি বেসিক ধারণা আমাদের থাকার দরকার, এবং সেগুলো তোমরা তোমাদের পাঠ্য বই থেকে বিস্তারিতভাবে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। এরপরে চলো আমরা আরেকটা বেসিক বিষয় আলোচনা করি। দেখো আমরা যে দ্বিতীয় যে আমাদের পরের যে ছবিটা সেটা বলছে কি যে নির্দিষ্ট রেখার সাপেক্ষে বিন্দু ও রেখাংশের প্রতিচ্ছবি, ঠিক আছে। নির্দিষ্ট বিন্দু একটি নির্দিষ্ট রেখার সাপেক্ষে, একটি নির্দিষ্ট রেখার সাপেক্ষে বিন্দু ও রেখাংশের প্রতিচ্ছবি আমাদেরকে এই বিষয়টাকে একটু আমাদের জানতে হবে। দেখো একটু কথা বলি, যদি আয়নার সামনে একটি কলমকে ধরা হয় সেক্ষেত্রে লক্ষ্য করা যায় কি যে আয়নার পৃষ্ঠ থেকে ঠিক যত দূরে কলমটি অবস্থান করছে কলমের প্রতিচ্ছবিও আয়নার পৃষ্ঠ থেকে ঠিক ততটা ভিতরে অবস্থান করছে। এটি পরিমাপযোগ্য না হলেও দৃষ্টি দ্বারা বোঝা যায়। এখন কলমের পরিবর্তে একটি বিন্দু
এবং আয়নার পৃষ্ঠ সমতলে একটি সরলরেখার সাপেক্ষে বিষয়টি যদি বিবেচনা করা একই রকম হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এইখানে একটা কথা বলি, দেখো খেয়াল করো, এই কথাটুকু আমি এখানে লিখে দিতেছি। যেমন বলতে পারি একটি নির্দিষ্ট রেখার সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিচ্ছবি নির্ণয় করতে হলে রেখা বরাবর কাগজটি ভাঁজ করলে বিন্দুটি কাগজের অপর পার্শ্বে যে বিন্দুতে স্পর্শ করবে সে বিন্দুই প্রথম বিন্দুর প্রতিচ্ছবি। তাহলে আমরা এই কথাটুকু একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি, এই যে দেখো, আমরা এখানে একটা রেখা টানলাম। ঠিক আছে, ধরি এই রেখাটা আমাদের ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, আমাদের এই রেখাটা আমরা এখানে এঁকে নিলাম। ঠিক আছে, এখন আমাদের এখানে একটা পি বিন্দু আছে, তাই এটা প্রতিচ্ছবি করতে গেলে আমাদের এখানে একটা মনে করি পি ড্যাশ বিন্দু আছে। তাহলে এইখানকার স্থানাঙ্ক আলফা বেটা যদি ধরি আমরা, তাহলে এটা হবে কত, পি অফ আলফা ড্যাশ বেটা ড্যাশ, এইরকম আর কি বিষয়টা। তাহলে এইখানে একটা রিফারেন্স বিন্দু আর ধরে নিলাম, যে পি ড্যাশ আর। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে পি ড্যাশ বিন্দুটা পি বিন্দুর প্রতিচ্ছবি এখানকার কথা অনুযায়ী। তাহলে এখন আমরা এখানে দেখি, লেট এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, হ্যাঁ, এই রেখাটা, এটাকে 1 নম্বর হিসেবে চিহ্নিত করি। তাহলে এখন দেখো, সরলরেখার সাপেক্ষে আমরা এই সরলরেখার সাপেক্ষে পি অফ আলফা বেটা, এই রেখার প্রতিচ্ছবি আমাদের কত, বি ড্যাশ অফ পি প্রাইম অফ আলফা প্রাইম বেটা প্রাইম। ঠিক আছে, আমরা এটার একটা প্রতিচ্ছবি নির্ণয় করব, কার, পি অফ x1 y, হ্যাঁ, আমরা x1 y1 হিসাবে এখানে চিহ্নিত করি। তাহলে পি বিন্দু কি করব, আমরা প্রতিচ্ছবি নির্ণয় করব, প্রতিচ্ছবি। তাহলে 1 নং এর ঢাল m1 ইকুয়াল টু মাইনাস a বাই b আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে 1 নং রেখার ঢাল আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখন তাহলে পিপি ড্যাশ, ঠিক আছে, পিপি ড্যাশ রেখা কি হবে, 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব হবে। সো পিপি ড্যাশ এর ঢাল কত হবে, তাহলে এর ঢাল মনে করি m1 ইকুয়াল টু, তাহলে এটার বিপরীত হবে মাইনাস চিহ্নটা প্লাস বি বাই এ হবে, কারণ দুইটার গুণফল যেহেতু m1 ইকুয়াল টু -1, আমরা এই সম্পর্কটা জানি।
তাহলে এখন আমরা কি বলবো, যে পি অফ x1 y1 বিন্দু গামী এবং M1 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y minus y1 equal to b by a of x minus x1, এই হচ্ছে হলো আমাদের রেখার সমীকরণ। ঠিক আছে, এইটা। তাহলে আমরা এখন এটাকে 2 নম্বর হিসেবে চিহ্নিত করি। আমরা এটা দেখলাম কার কি, যে পিপি ড্যাশ রেখার সমীকরণ। তাহলে এটা কার সমীকরণ হলো, পিপি ড্যাশ রেখার সমীকরণ হলো। এখন আমরা আরেকটা বিষয় দেখি, যে লেট আর বিন্দুর স্থানাঙ্ক আলফা বেটা। ঠিক আছে, আর বিন্দুর স্থানাঙ্ক আলফা বেটা। তাহলে আর বিন্দুটা হবে কত, তাহলে এই পিপি রেখার মধ্যবিন্দু। ঠিক আছে, ছেদ বিন্দু, যেটা 1 নং রেখাকে ছেদ করতেছে। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক যদি এত হয়, তাহলে আমরা কি করব এখানে, তাহলে আমরা দেখো আমাদের পি ড্যাশ পি বিন্দু ধরলাম এটা। তাহলে পি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক এখানে আমরা x2 y2 আমরা ধরি। ঠিক আছে, পিপি ড্যাশ এইখানে আসবে এইটা। তাহলে এখন আমরা এখানে দেখতে পাই, এটা যদি এত হচ্ছে হলো পি ড্যাশ এর মধ্যবিন্দু হয়। ঠিক আছে, এটা মধ্যবিন্দু হবে। তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাবো আলফা বেটা এত ইকুয়াল টু কত হবে আমার ওখানে, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 এবং y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এরকম একটা সম্পর্কের ভিতরে অবতারণা করব। তাহলে এখন দেখো এখানে আলফা ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 এবং বেটা ইকুয়াল টু y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। আমরা এরকম একটা সম্পর্কে দেখতে পাচ্ছি। তাহলে এখন এখান থেকে আমরা দেখো এটাকে এখানে গুণ করলে আমরা x2 ইকুয়াল টু কত পাবো, আমরা x2 ইকুয়াল টু পাবো হচ্ছে হলো টয়েস আলফা মাইনাস x1। হ্যাঁ, আবার এখান থেকে y2 ইকুয়াল টু পাবো টয়েস বেটা মাইনাস y1। আমরা এই দুটো রাশি এখান থেকে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো, আমরা এখানে এটা আমরা দেখতে পাবো। তারপরে আমরা এখানে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত, তাহলে পি ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমার x2 y2 এত ইকুয়াল টু আমার এখানে কত দাঁড়াচ্ছে, টয়েস আলফা মাইনাস x1 এবং টয়েস বেটা মাইনাস y1। আমরা এরকম দেখতে পাচ্ছি। তাহলে প্রতিচ্ছবি বিন্দুর, তাহলে পি বিন্দুর প্রতিচ্ছবি বিন্দুর স্থানাঙ্ক আমরা এইভাবে পেতে পারি। তাহলে পি বিন্দুর প্রতিচ্ছবি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে পেতে পারি। দেখেন আলফা বেটা কি, পি এবং পি ড্যাশ এই দুই সংযোগ বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু হবে হলো আমার পিপি ড্যাশ। তাহলে এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখার বিষয়, সেটা হলো কি, যে যদি রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিচ্ছবি নির্ণয় করার সময় আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সেটা হলো কি, যে কোনো বিন্দু ও তার প্রতিচ্ছবি বিন্দু সর্বদা প্রতিফলন রেখা থেকে সমদূরবর্তী হবে এবং কোনো বিন্দু ও তার প্রতিচ্ছবি বিন্দু বরাবর সংযোজক রেখা সর্বদাই প্রতিফলন রেখার উপর কি হবে, লম্ব হবে। আমরা এই কথাটুকু সবসময়ের জন্য মনে রাখবো, সমদূরবর্তী হবে এবং তার উপর এই রেখার উপর কি হবে, লম্ব হবে, লম্ব। এই কথাটুকু আমাদের এখানে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে বিষয়টা আমরা এখানে বুঝলাম। তাহলে আসো দেখো আমরা এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, উদাহরণ দেখি। যেমন আমরা এখানে বলতে পারি যে x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 একটা রেখা, এই সরল রেখার সাপেক্ষে আমাদের 5, 8 এই বিন্দুর কি প্রতিচ্ছবি কত,
ঠিক আছে, প্রতিচ্ছবি ইকুয়াল টু হোয়াট, এটার প্রতিচ্ছবি নির্ণয় করতে হবে। তাহলে এখন তুমি এখানে আমি একটা এই রেখাটার চিত্র অঙ্কন করি। দেখো আমাদের এই সরলরেখাটা হবে এইরকম, ঠিক আছে, এই সরলরেখাটা হবে এইরকম। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এটা হলো 0, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য ওয়াই অ্যাক্সিস। আর এখানে এটা 3 হয়, ঠিক আছে, তাহলে 5, 8 আমাদের এইরকম একটা জায়গা এখানে আছে, 5, 8 একটা বিন্দু, ঠিক আছে, দিস ইজ লেট পি বিন্দু। তাহলে এখন এই রেখার উপর লম্ব হয়ে সে এই দিকে বরাবর এসে আমার এখানে একটা বিন্দু দেবে, কত, পি ড্যাশ বিন্দু, ঠিক আছে। তাহলে এখানে এসে আমার পি ড্যাশ একটা বিন্দু এসে দাঁড়াবে, এইখানে হবে আর। তাহলে এখন আমরা যে জ্ঞানটা অর্জন করলাম সেই জ্ঞানের সাথে আমরা এখন দেখতে পারি কি, তাহলে এটার নাম দিয়ে দিই 1 নম্বর সমীকরণ, এটার নাম দিয়ে 1 নম্বর সমীকরণ। তাহলে লেট আমরা এখানে পি বিন্দু ধরবো হচ্ছে হলো 5, 8, ওকে, 5, 8, এবং প্রতিচ্ছবি আমরা এখান থেকে কিউ ইকুয়াল টু x1 y1 ধরি, ঠিক আছে, এটা হলো প্রতিচ্ছবি। হ্যাঁ, এই বিন্দুটা কত হবে, প্রতিচ্ছবি, এই বিন্দুটা হবে প্রতিচ্ছবি কার, পি বিন্দুর প্রতিচ্ছবি হবে কিউ, তার স্থানাঙ্ক ধরলাম এত। তাহলে এখন আমরা কি করব, যে 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ কত হবে এখানে, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, এটার নাম দিই 2, ঠিক আছে, যা কি করতেছে পি অফ 5, 8 বিন্দুগামী, ঠিক আছে, এত বিন্দুগামী, তাহলে 5, 8 তাহলে -3, তাহলে কে ইকুয়াল টু আসবে কত, এখানে 3 আসবে, ঠিক আছে, কে ইকুয়াল টু 3 আসবে। তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি পি কিউ রেখার সমীকরণ কত আসবে, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা হচ্ছে হলো আমার কি, এই পি কিউ রেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম, পি কিউ রেখার সমীকরণ। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি পি কিউ রেখা, তাহলে এই দুই রেখা, এটার নাম দেই আমরা 3 নাম্বার সমীকরণ। তাহলে 1 এবং 3, 1 ও 3 এর ছেদ বিন্দু, আর কত হয় এখানে, দেখো এই দুটো যোগ করলে আমরা পাবো কত, টয়েস এক্স, এক্স ইকুয়াল টু আমরা এখানে কত পাচ্ছি, 0 পাচ্ছি। তারপর আমরা যদি এই দুটোকে আমরা এক্স এর মান 0, এখানে তো 0 বসে, ওয়াই ইকুয়াল টু কত আসে আমাদের এখানে 3 আসে, ঠিক আছে, ওয়াই এর মান আমাদের এখানে আসে হলো 3, তাহলে আমরা আর বিন্দু এখানে কত পেলাম, 0, 3 আমরা এখানে পেলাম, ঠিক আছে। আসলে চিত্রটা এই দিক দিয়ে হবে, যেদিকেই হোক, যে স্বাধীন মতো আঁকা তো, আমরা এটা এখানে করলাম, একটা আর বিন্দু পেয়ে গেলাম। তাহলে এখন 1 নং সাপেক্ষে আর এর প্রতিচ্ছবি কত হবে, পি বিন্দুর প্রতিচ্ছবি হবে কত, ঠিক আছে। তাহলে আমরা লিখবো 1 নং এর সাপেক্ষে পি অফ 5, 8 এর প্রতিচ্ছবি, বিন্দুর প্রতিচ্ছবি আমরা কত পাবো এখানে, তাহলে কিউ ইকুয়াল টু, কিউ ইকুয়াল টু আমরা কি সূত্র দেখছিলাম ওখানে উপরে, এই যে এইটা, এখানে আলফা বেটা হচ্ছে হলো আমার এখানে, এটা হলো আলফা আর বেটা, এইটুকু মনে রাখতে হবে, ঠিক আছে, এটা হলো আলফা বেটা। তাহলে এখন আমরা এখান থেকে দেখব কত, যে 2 ইন্টু 0 মাইনাস, দেখো আমাদের এখানে ছিল হচ্ছে হলো x1, তাহলে এটা হলো x1, তাহলে এটা হলো x1 y1, এটুকু মনে রাখবা। তাহলে এত ইকুয়াল টু 5, আর একটা থাকবে হচ্ছে হলো 2 ইন্টু 3 মাইনাস 8, তাহলে এই সম্পর্কটা এখানে কাজ করলে কিউ ইকুয়াল টু আমরা কত পাবো, -5 অ্যান্ড -2, আমরা এটা পাবো, এটাই হলো আমাদের আনসার। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি
একটু সংক্ষিপ্ত করলাম, যে কারণে একটু কনজেস্টেড মনে হচ্ছে। তোমরা এই জায়গাটা, আমরা মূলত এই সূত্রটা এখানে এই সূত্র হিসাবে মানে কি এই পয়েন্টটা হিসাব করে বের করছি, আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আসলে মূলত আমরা কি করব এক্ষেত্রে এসে? দেখো, আমরা যে কাজটা করব, সর্বপ্রথম যে কাজটা, আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণ আমরা 1 নম্বর দেবো, তার প্রতিচ্ছবি, কার প্রতিচ্ছবি সেই বিন্দুটা আমরা এখানে দেখলাম, আমরা প্রতিচ্ছবি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব। ঠিক আছে, ধরে নেব। তাহলে কি করব, 1 নং সরলরেখার উপর লম্বের সমীকরণ অঙ্কন করব। যেহেতু লম্ব আমার পি বিন্দু দিয়ে যাচ্ছে, সুতরাং 1 নং রেখার উপর লম্ব আমাদের পিকিউ রেখার সমীকরণ হয়ে যাবে। তা এখন 1 নং সমীকরণ এবং আমার এই পিকিউ রেখা, এই দুটো পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেটা হলো আর বিন্দু, এটা হলো আমার আলফা বেটা। ঠিক আছে, তা আলফা বেটা যদি হয়ে যায় তাহলে আমার প্রতিচ্ছবি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে কত দিচ্ছি, টুয়াইস আলফা মাইনাস x1 টুয়াইস বেটা মাইনাস y1। তাহলে এর ভিতরে আমরা আলফা এবং বেটা এবং x1 y1 এই দুটো ভ্যালু ব্যবহার করে আমরা এটা বের করে ফেলবো। ঠিক আছে, তাই এটা আমরা কিভাবে বের করলাম তোমরা সেটা এখানে দেখলা। কারণ এটা যদি আমি x2 y2 ধরি, তাহলে পরে ওই সেই এই দুটের গড়, এই দুটের মধ্যবিন্দু আর এটা সমান হয়ে যাবে, সেখান থেকে ক্যালকুলেশন করে এই জিনিসটা বের করা। সো আমরা এখান থেকে বের করে নিয়েছি। তাহলে তোমরা বিষয়টা এখান থেকে দেখতে পেলা যে আমরা কিভাবে এই একটা বিন্দুর প্রতিচ্ছবি কি করে বের করতে হয়, আমরা সেটা দেখলাম। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের নিজ নিজ পাঠ্য বই থেকে যেভাবে পাঠগুলো আলোচনা করা আছে তোমরা সেখান থেকে মনোযোগ সহকারে একবার দেখে নেবা, দেখে একটু মনে রাখার চেষ্টা করবা। আশা করি তোমরা এই বিষয়ে সফল কাম হবা। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আমি আগামী ক্লাস থেকে এই অধ্যায় থেকে আমি গাণিতিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান দেব। আশা করি সেগুলো তোমরা দেখবা এবং তোমরা সকলেই উপকৃত হবা। আল্লাহ হাফেজ।